ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। কিন্তু আজকে সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই প্রত্যেককে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আরও একটা বাংলা বছর, নতুন বছর, একটু একটু করে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আরও একটা নতুন বছরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলার নতুন বছর নিয়ে আমরা কি সত্যি অতখানি চিন্তিত, ভাবিত, নাকি আসলে বাংলার নতুন বছরটা শুধুমাত্র হয়ে রয়েছে খাওয়া দাওয়ার জন্য একটা দিন? পয়লা বৈশাখ কি শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য একটা দিন হয়ে রয়েছে? এই প্রশ্নগুলো করছি কারণ শুধুমাত্র 1432 এই সালটি মনে রাখার জন্য রীতিমতো রাস্তায় বেরিয়ে আপনি যাকে তাকে জিজ্ঞাসা করতে পারেন। অনেকেই আজকের দিনে তবু বলতে পারবে, কিন্তু দু-তিন মাস বাদে বা 2-3 সপ্তাহ বাদে জিজ্ঞাসা করলেও কেউ বলে উঠতে পারবে না। অনেকেই বলছেন যে আমাদের বাঙালির যে রীতিনীতি যা পয়লা বৈশাখের সঙ্গে জড়িয়ে, তা অনেক কিছু আমরা ভুলতে শুরু করেছি, হারিয়ে যেতে শুরু করেছে। কীরকম? তার মধ্যে রয়েছে বাঙালির ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার। তার মধ্যে রয়েছে বাঙালির পঞ্জিকা। আপনি বলবেন স্বর্ণালী, বাঙালি কি পঞ্জিকা রাখে না? থাকে তো। বেণীমাধবশীলের ফুল পঞ্জিকা থেকে শুরু করে আরও অনেক পঞ্জিকা ছিল। একটা সময়তে পয়লা বৈশাখ মানেই বাড়িতে পঞ্জিকার আসাটা বাধ্যতামূলক ছিল, কারণ পঞ্জিকা দেখে ভালো দিন খারাপ দিন বাড়ির যারা গুরুজনেরা তারা ঠিক করে নিতেন। কোথায় সেটা? ঘরে ঘরে পঞ্জিকা দেখতে পাওয়া যায় নাকি? মানুষের ব্যস্ত সময়ে সত্যি সত্যি দিনক্ষণ দেখার আর সময় থাকে না। সেইটাকেও বাঙালি আসলে শুধুমাত্র রেড লেটার ডে অর্থাৎ ছুটির দিন হিসেবে কয়েকটা দিনকে জেনে রেখেছে, তারপর বাকি তার শিকড়ের সন্ধানের দরকার তার পড়ে না। আমরা কথা বলছিলাম, আমরা প্রশ্ন করছিলাম যে সত্যি সত্যি শিকড়ের সন্ধান কি ভুলেছে? হ্যাঁ, ভুলেছে। আপনাদের মনে থাকবে আজ থেকে কয়েক বছর আগেও, অন্তত 15 বছর 20 বছর আগেও, বা এখনো পর্যন্ত তাদের সংখ্যায় খুব কম ধিকি করে জ্বলছে, তা হচ্ছে হালখাতা করা। তা রয়েছে এই দিনে পয়লা বৈশাখে বেরিয়ে মিষ্টির প্যাকেটের সঙ্গে একটা করে বাংলা ক্যালেন্ডার দেওয়া। কোথায় সেই ক্যালেন্ডার? বলে নাকি অনেকে যে বাংলা ক্যালেন্ডার বাড়িতে ঝুললে নাকি স্ট্যাটাস পড়ে যায়, তাই নাকি? বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে জড়িয়ে থাকা হাজার এক পুজো, রীতিনীতি সব ক্রমশ হারিয়ে যাচ্ছে। এবং ওপার বাংলা থেকে বাঙালি আসার পরে অনেক কিছু সংস্কৃতির আদান প্রদান হয়েছে। যেরকম কোজাগরী পূর্ণিমা যেটা ওপারে হতো, পদ্মার ওপারে, তা এপারে হওয়া শুরু হয়েছে। কিন্তু এপারের অর্থাৎ গঙ্গা পারের যারা বঙ্গীয় সংস্কৃতির ধারক ও বাহক, তাদের মধ্যে থেকে সেই যে গোটা সেদ্ধ হোক বা ইতু পুজো হোক, এগুলো হারিয়ে যাওয়া শুরু করেছে। ঠিক যেভাবে হারিয়ে যাওয়া শুরু করেছে পয়লা বৈশাখের হাজার একটা রীতিনীতি। শাস্ত্রে বলে যে এই সময় আলাদা করে পয়লা বৈশাখ শুরু করতে হয় নাকি শিল নোড়ায় ভালো করে হলুদ বেটে, তার সঙ্গে নিম পাতা বেটে একটা বাটিতে তুলে রাখার মধ্যে দিয়ে। কি হয় এতে? আমরা জানি তার আগে যে বসন্তের হাওয়া থাকে, যেখান থেকে বিভিন্ন রোগ ভোগ ভাইরাসের প্রাদুর্ভাব, তা দূরীকরণের জন্য, নির্মূলের জন্য বছরের প্রথম দিন এই হলুদ বাটা আর নিম বাটা জলে মিশিয়ে স্নান করতে হয়। এটাও নাকি একটা রীতিনীতির পাঠ থাকে এবং এটার একটা বৈজ্ঞানিক তথ্য রয়েছে। কোথায় কি? আসলে পয়লা বৈশাখ হয়ে রয়েছে শুধুমাত্র অনুকরণ এবং খাওয়া দাওয়ার মধ্যে। কেন বলছি? বাংলাদেশে পয়লা বৈশাখকে অনেকে বলেন পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ। ঠিক যেভাবে বাংলাদেশে জল হয়ে গেছে পানি, নিমন্ত্রণ অর্থাৎ আমন্ত্রণ বা নিমন্ত্রণ হয়ে গেছে দাওয়াত, ঠিক সেরকমভাবেই পয়লাটা হয়ে গিয়েছে পহেলা। আর আমরা সেখান থেকে অনুকরণ করে নিয়েছি, কিন্তু আমাদের পয়লা বৈশাখের সঙ্গে যে পুজো, আচার, রীতিনীতি, সেগুলো আমরা কি ভুলতে বসেছি? সেই শিকড়ের টানটি কি আমাদের মধ্যে নেই? কেন বলছি এই কথাগুলো? হাজার একটা উদাহরণ রয়েছে। শুরু করছিলাম স্নানের রিচুয়াল থেকে। শুধু তাই নয়, নতুন জামা পরা এবং বাড়িতে মা লক্ষ্মীর পুজো, তার সঙ্গে লক্ষ্মী গণেশের পুজোটাও থাকে।
মজার কথা হচ্ছে আমরা আসলে এই বিভাজন বিভাজন খেলা খেলতে খেলতে, ভোট ব্যাংকের খেলা খেলতে খেলতে বিভিন্ন সময়কে দেবদেবীর মধ্যে বিভাজনটা শুরু করে দিয়েছি। কীরকম? এই কয়েকদিন আগে গেল রামনবমী, কয়েকদিন আগে গেল হনুমান জয়ন্তী। আপনারা দেখে থাকবেন, মনে থাকবে আপনাদের যে কি সুন্দর সূক্ষ্ম কৌশলে এই বিভাজন করে দেওয়া হচ্ছে প্রতিদিন। শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন শরৎকালে, আমরা মা দুর্গার পুজো করি, মা দুর্গা হয়ে গেল বাঙালির, কিন্তু শ্রী রামচন্দ্র হয়ে রইলেন নাকি উত্তরপ্রদেশের অবাঙালির। হাস্যকর যুক্তি, কিন্তু রাজনীতির স্বার্থেটা বলতে হয়। যেরকম মা লক্ষ্মী নাকি বাঙালির, লক্ষ্মীর পাশে সরস্বতী থাকলে তাও বাঙালির, কিন্তু লক্ষ্মীর পাশে গণেশ থাকলে তা নাকি অদ্ভুত কারণে হয়ে গেল অবাঙালির। অথচ আমাদের এই পয়লা বৈশাখের সঙ্গে লক্ষ্মী গণেশ পুজোর রীতি বহু প্রাচীন, বহু পুরনো। আবার গণেশ পুজো যদি একা হয়, যদি গণেশ ঠাকুর একা আসেন তাহলে তা হয়ে যায় অবাঙালির, আবার কার্তিক ঠাকুর একা এলে তা হয়ে যায় বাঙালির। হাস্যকর না? হাসি পেলেও আসলে এই জিনিসগুলো প্রত্যেক মুহূর্তে এক শ্রেণীর মানুষ জেনে হোক না জেনে হোক সচেতনভাবে রাজনীতির মধ্যে দিয়ে বিভাজনের এই বীজটা, এই বিষটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা কথায় কথায় বলি, আমরা অনেক সময়তেই যে কার্তিক ঠাকুর আর গণেশ ঠাকুরকে নিয়ে বলি তারা আসে দুবার, একবার আসে মায়ের সঙ্গে, একবার আসে একলা। তাহলে মানে কি দাঁড়াচ্ছে? কবেকার কথা এগুলো শোনা, ছোটবেলায় শোনা, অথচ আজ বড় হয়ে প্রত্যেক মুহূর্তে রাজনীতির স্বার্থে, ভোট ব্যাংকের স্বার্থে, তোষণের স্বার্থে এগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, ভীষণ রকমভাবে চলছে। গণেশ পুজো যদি একা গণেশ ঠাকুরের পুজো হয়, সেই গণেশ পুজো হয়ে যাবে অবাঙালির। আবার তার এক ভাই কার্তিক ঠাকুরকে যদি আমরা নিয়ে আসি, তাকে যদি একা পুজো করি তা হয়ে যাবে নাকি বাঙালির, আর গণেশ পুজো একা হয়ে গেলে তা হয়ে যাবে নাকি অবাঙালির। অদ্ভুত যুক্তি। প্রত্যেক মুহূর্তে ভাবনা চিন্তা করে এগুলো করা হচ্ছে। কিন্তু আমরা শুরু করেছিলাম আজকে নববর্ষ দিয়ে। মাফ করবেন, আমি কিন্তু আপনাদের নববর্ষের শুভ নন্দনটা এখনো পর্যন্ত জানিয়ে উঠতে পারিনি। ভাষা নিয়ে কথা বললে আরও অনেক কথা বলা যেতে পারে, কিন্তু নববর্ষটা আমরা পয়লা বৈশাখের নববর্ষের প্রীতি ও শুভেচ্ছাই জানাই, এরপর অক্ষয় তৃতীয়াও তাই জানাই। কিন্তু নববর্ষের যে রিচুয়াল, রীতি নীতি জানি আজকে আমি আলোচনা করা শুরু করেছিলাম, সেই নিয়ে কথাও বলবো, আলোচনাও করব। সেই শিকড়ে ফেরার টানটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে বিশ্বাস করুন, যেভাবে কোথাও ষষ্ঠী পুজোগুলো অনেক হারিয়ে গেছে, নীল ষষ্ঠী ক্ষয়িষ্ণু হতে হতে টিম টিম করে জ্বলছে, শীতল ষষ্ঠী টিম টিম করে জ্বলছে, ইতু পুজো হারিয়েই গেছে প্রায়, ঠিক সেইভাবে হয়তো পয়লা বৈশাখের পুজো আচ্ছা রীতিটাও একটু একটু করে হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর আমরা অনুকরণে অভ্যস্ত হয়ে যাব। আর তার সঙ্গে কিছু এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা চলতে থাকবে, যেরকম মাননীয় পরীক্ষা নিরীক্ষা করে নতুন নতুন শব্দ আমাদেরকে উপহার দেন মাঝে মধ্যেই। কিন্তু প্রশ্ন একটাই, যদি ভিত নড়বড়ে হয়, যত উঁচুই আপনি তলা বানান না কেন, বাড়ি খুব একটা মজবুত হবে না। যদি বাঙালির ভাষা, বাঙালির শিকড় যদি মজবুত না হয়, তাহলে যতই নতুন নতুন ভাষা বা অনুকরণটাকে জোর করে ঢুকিয়ে দিন না কেন, কোনো কিছুই বাঙালি আসল মানে ভেতর থেকে নিতে পারবে না। আমরা বলছিলাম যে ঠাকুর দেবতার পুজো আচ্ছার কথা, শুধু তাই নয়, ইতিহাসেও বড় উল্লেখ রয়েছে। আপনারা জানেন যে বলা হয় যে আকবরের সময় থেকে নাকি তারিখে ইলাহি, সেই সময় নাকি এই পয়লা বৈশাখের সূচনা বলা হয়ে থাকে, শোনানো হয়েছে, আমাদের জানানো হয়েছে। কিন্তু এক্ষেত্রে ইতিহাসে অনেক বড় ভুল রয়ে গেছে। আকবরের সময়তে বিভিন্ন সময় মাস ভাগটা করা হয়েছিল সে বলে আমরা খবর পাই। এই পয়লা বৈশাখের শুরুটা কিন্তু আরও আগে থেকে জানা যায়, আজ থেকে অনেক অনেক বছর আগে সেখানে আরও এক বাংলার রাজা শশাঙ্ক, যার সম্পর্কে খুব যৎসামান্য কয়েকটা পাতা ইতিহাসে খরচ করা হয়েছে, যৎসামান্য কিছু চ্যাপ্টার ইতিহাসের জন্য ধার্য করা হয়েছে। বিশাল মোগল আমলের মতো অত বড় চ্যাপ্টার কর্ণ সুবর্ণ রাজধানীর জন্য রাখা হয়নি, শশাঙ্কের জন্য রাখা হয়নি। কিন্তু খবর হচ্ছে, ইতিহাস বলছে, এই পয়লা বৈশাখের শুরুয়াত অর্থাৎ সূচনা কিন্তু শশাঙ্কের হাত ধরে। সালটা 593 খ্রিস্টাব্দ। বুঝতেই পারছেন, সে সময়তে মোগলের মটুকুও নেই, পাঠানের পটুকুও নেই, এমনকি হুন শক তারও আগে। শশাঙ্ক যখন কর্ণ সুবর্ণের সিংহাসনে
রাজা হিসেবে অধিষ্ঠিত হলেন তারপর থেকে তিনি নিজস্ব একটা ক্যালেন্ডার চালু করেছিলেন এবং সেটাই এই বাংলা মাস নববর্ষ হিসেবে পরিচিত। সেই সময়তে ঋতু অনুযায়ী মাসও ভাগ করা হয়েছিল, যদিও আকবরের ক্ষেত্রেও তার রেফারেন্স পাওয়া যায়, অর্থাৎ শশাঙ্কের ক্ষেত্রে যা শুরু হয়েছিল 1584 সাল অনুযায়ী তারিখে ইলাহি, তারপর থেকে আকবর এই দিনটাকে আলাদা করে শুল্ক বা ব্যবসা বাণিজ্যের জন্য নির্ধারিত করে, যাতে কোথাও ব্যবসা বাণিজ্য জন্য একটা হিসেব রাখার জন্য একটা দিন রাখা হয়। কারণ তিনি এসে দেখেন যে সেই সময়তে, ঠিক সেই সময় থেকে কিন্তু তিনি এসে দেখেন যে বাংলায় ইতিমধ্যেই, তখন বাংলা আরও বৃহৎ বাংলা রয়েছে, সেখানে ইতিমধ্যেই শশাঙ্কের দ্বারা তৈরি করা অলরেডি একটা ক্যালেন্ডার প্রতিষ্ঠিত রয়েছে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে তার মান্যতা দেওয়া হয়, কেনাবেচার ক্ষেত্রে তার মান্যতা দেওয়া হয়, কিন্তু অথচ ইতিহাসের ক্ষেত্রে এই পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়েছে। অনেক এড়িয়ে গিয়েছি আমরা, অনেক কিছু হারিয়ে গেছে বৈঠকি গান, হারিয়ে গেছে নববর্ষের গান, অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু তারপরও আমরা এখনো পর্যন্ত নতুন করে কিছু শুরু করার আগে সেই হারিয়ে যাওয়াগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি না। ঠিক যেভাবে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে, আমি আজকে নববর্ষ অনুষ্ঠান শুরু করার আগেই দেখছিলাম যে কিভাবে, দেখুন, প্রত্যেক মুহূর্তে এই ভাষার পরিবর্তন হয়েছে। আপনি বলবেন যে স্বর্ণালী, ভাষা তো আমরা অনেক জায়গা থেকে নিয়েছি, বিদেশি ভাষা নিয়েছি অনেক, যেরকম ইংরেজি ভাষাতে চেয়ার, টেবিল, পুলিশ, ডাক্তার, মাস্টার, এগুলো তো বিদেশি ভাষা, আমাদের বাংলা ভাষার মধ্যে এসেছে, আমাদের আরও বেশি সমৃদ্ধ করেছে। চর্যাপদ হওয়ার পর থেকে প্রত্যেক মুহূর্তে বাংলা ভাষারও উদ্বর্তন হয়েছে, একটু একটু করে এগিয়ে গিয়েছি। আমি আপনাদের বলবো সেক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি ভাষা নয়, আপনারা ভুলে গেছেন কোথাও চীন থেকেও পর্যন্ত আমরা বেশ কিছু ভাষা নিয়েছি। যেরকম চা বাঙালির ভাষা নয়, চীনের ভাষা। চিনি, লিচু, এগুলো চীন থেকে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তুর্কি, সুদূর তুর্কি থেকে, অর্থাৎ টার্কি থেকেও পর্যন্ত ভাষা নেওয়া হয়েছে। কীরকম ভাষা? কাঁচি কিন্তু আমাদের এদেশের ভাষা নয়, দেশীয় ভাষা নয়, বাংলার ভাষা নয়। কাঁচি এসছে মিডল ইস্ট থেকে, তুর্কি থেকে। আলখাল্লা সেখান থেকে এসেছে। এমনকি ভিড় স্টেশনে দাঁড়িয়ে যখন চিৎকার করে ডাকেন কুলি, যখন অমিতাভ বচ্চনের সিনেমা দেখেন কুলি নাম্বার 1, বা এই সময় যখন অমিতাভ বচ্চনের সিনেমা দেখেন কুলি, বা যখন গোবিন্দা সিনেমা দেখেন কুলি নাম্বার 1, হিরো নাম, ঠিক সেই সময়তেও এই যে কুলি শব্দটা বলেন, এই কুলি শব্দ কিন্তু এসছে ওই মিডল ইস্ট থেকে, তুর্কি থেকে এসেছে, মুচলেখা শব্দ। আরও কিছু শব্দের উদাহরণ দিই, যেমন সরকার, দরবার, উজির, জাহাজ, কামান, এই শব্দগুলো কিন্তু দেশীয় শব্দ নয়। এই শব্দগুলো কোথা থেকে এসছে? ফার্সি শব্দ, ফার্সি বা পারস্য থেকে আসা ফার্সি শব্দ এগুলো। এই শব্দগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় মিশেছে, আমরা এই শব্দগুলোকে নিয়েছি এবং ক্রমশ বাংলা ভাষা এগিয়ে চলেছে। আপনারা বারবার বলতে পারেন যে তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে আপনি কেন বলছেন যে সেটা প্রভাব পড়েছে, বা এই সময় দাঁড়িয়ে বাংলা ভাষাকে জোর করে বদল করানো হচ্ছে? আসছি, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, একটা করে এগোচ্ছি আমি। এই জিনিসগুলো ইতিমধ্যেই বাংলা ভাষায় এসে পৌঁছেছে, উপস্থিত হয়েছে, যেরকম সরকার, দরবার, উজির, জাহাজ, কামান, ফার্সি শব্দ। পর্তুগিজ শব্দ বেশ কিছু বাংলা ভাষাতে এসেছে, ভাবলে বা জানলে অবাক হবেন। এই যে বলেন আলকাতরা, এই যে বলেন আলপিন, এই যে বলেন আলমারি, কোনোটা কিন্তু বাংলার শব্দ নয়, এগুলো পর্তুগিজ শব্দ, এগুলো বিদেশি শব্দ। কিন্তু বিষয় হচ্ছে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা এই ভাষাগুলোকে সাদরে গ্রহণ করেছি এবং গ্রহণ করে যখন আমরা আমাদের ভাষার সঙ্গে তা সম্পৃক্ত হয়ে গেছে, তখন একটা অদ্ভুত চক্রান্ত শুরু হলো। এবার যখন আমি যে উদাহরণগুলো দেবো, আমি যে উদাহরণগুলো দেবো খুব মন দিয়ে শুনুন। এই ভাষাগুলো আমরা নিয়েছি, এই ভাষা নিয়ে আমাদের সাহিত্যের পর সাহিত্য হয়ে গেছে, আমাদের সিলেবাসের পর সিলেবাস তৈরি হয়ে গেছে, পাঠ্যপুস্তক তৈরি হয়ে গেছে, গদ্য পদ্য নাটক লেখা হয়ে গেছে। এখন যদি আপনি জানতে পারেন যে আপনার যে জল নিয়ে আপনি এতদিন ধরে সাহিত্য রচনা করলেন, যে জল আপনার সভ্যতায়, সংস্কৃতিতে, ভাষাতে খুব সুস্থভাবে প্রতিষ্ঠিত, তখন যদি দেখেন কি জলকে জোর জবরদস্তি পানি করা হচ্ছে, তখন আপনার মনে একটা ডাউট হবে, যা নেওয়ার তা নেওয়া হয়েছে, যা নেওয়ার নয় তাই বাছাই বাদ হয়ে গেছে। তাহলে এখন এই সময় দাঁড়িয়ে জলকে পানি বানাতে চাইছে কারা?
ছিল জল, হচ্ছে পানি। প্রশ্ন করুন, আমাদের তো স্নান ছিল, স্নান যে যে শব্দগুলো এসেছে মিশে গেছে, অথচ এই সময় দাঁড়িয়ে সেই মিশে যাওয়া শব্দ, সেই থাকা শব্দগুলোর ওপরেও অদ্ভুত রকমভাবে এটা চাপিয়ে দেওয়ার প্রয়াস চলছে। স্নান হয়ে গেছে, গোসল। প্রশ্ন আসছে না মনে, হঠাৎ করে গোসলটাকে নতুন করে আমরা নেব কেন? সবই তো নেওয়া, যা নেওয়ার কথা হয়েছে, যা ইতিহাস বলছে, সব তো উদাহরণ আপনাকে দিলাম। যেমন মাসি, আপনি পাঠ্যপুস্তকে দেখবেন অঙ্কের ক্ষেত্রে, প্রশ্নমালার ক্ষেত্রে, অঙ্ক দেওয়ার ক্ষেত্রে তা লেখা হচ্ছে সেখানে খালা, অমুকের খালা তাকে দিল 5টি পেন্সিল, তমুকের খালা ওকে দিল আরো 2টি পেন্সিল। তাহলে বলো তোমার কাছে রইল কটা পেন্সিল? অঙ্কের বইতে পর্যন্ত ধীরে ধীরে মাসি হয়ে যাচ্ছে খালা, মেসোমশাই হয়ে যাচ্ছে খালু, পিসি হয়ে যাচ্ছে ফুপু, দিদি হয়ে যাচ্ছে আপা, জামাই বাবু বদলে হচ্ছে দুলা ভাই, নেমন্তন্ন অর্থাৎ নিমন্ত্রণ বা আমন্ত্রণ বদলে হচ্ছে দাওয়াত। আর রাজ্য শাসক দলের স্নেহের পরশে রামধনু হয়ে গেছে রংধনু। যখন এই পরিবর্তনগুলো বাংলায় আসে তখন প্রশ্ন করতে ইচ্ছে করে কি সত্যি সত্যি এগুলো কি শুধুমাত্র বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য? এই প্রশ্ন তুলে দিলাম আমি আপনাদের জন্য। এবার আপনারা বলুন, বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য, নাকি এর আড়ালে রয়েছে নির্দিষ্ট কোনো চক্রান্ত? ঠিক যেভাবে পয়লা বৈশাখ হয়ে গেছে পহেলা বৈশাখ। এই 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 বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি আলোচনা করব, কথা বলবো। তবে তার আগে এই পয়লা বৈশাখে আমাদের শিকড় ভুলে যাওয়া নিয়ে এবং প্রত্যেক মুহূর্তে এই পরদেশি অনুকরণ নিয়ে কি বলছে রাজনৈতিক মহল, একটা বক্তব্য শুনে নিই প্রত্যেকে, তারপর আসি আজকের আলোচনায়। রীতিনীতি তো বদলে যাচ্ছে, মানে এরকম যদি আমাদের শাসকের প্রধান যদি এই ধরনের কাজ করতে থাকেন তাহলে তো রীতিনীতি বদলে যাবেই। আমাদের ভাবতে হবে যে আজকে যে নববর্ষ পালিত হচ্ছে সেটা কিন্তু আমাদের মুর্শিদাবাদে যারা মালদায় চলে যেতে বাধ্য হলো, এই ঘর খালি করছে কি হিন্দুদের তাড়িয়ে নিজেদের ঘরগুলো ঠিক করছে? এটা কি হচ্ছে? বাঙালি আর কত সহ্য করবে? এবং বাঙালির ইতিহাস বদলে দিচ্ছে। আমরা যেখান থেকে ছিলাম আর আজকে যেখানে নেমেছি, আর কত পতন আর কত অবনমন হবে, এটা নিয়ে বাঙালি হিসেবে কিন্তু আমরা আতঙ্কিত, আমরা স্তম্ভিত। যে জায়গা থেকে শুরু করেছিলাম যে তাহলে সত্যি সত্যি আমাদের বাংলার নববর্ষ, বাঙালির নববর্ষ আসলে আমরা কিভাবে উদযাপন করব? সবটাই হয়ে গেছে শুধুমাত্র খাওয়া দাওয়া নির্ভর, নাকি শুভ নববর্ষের আগে আমরা নতুন শব্দবন্ধ দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানাবো শুভ নন্দন বলে? কোনটা? প্রত্যেক মুহূর্তে ভাষার আগ্রাসন, বহুবার আমরা এই নিয়ে আলোচনা করেছি। বাংলা ভাষা নিয়ে আমাদের মাতামাতি রয়েছে, কিন্তু ভাষা যে চুপিসারে প্রতিদিন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, সেই অনুকরণ নিয়ে আমরা কথা বলতে নারাজ। আমরা বাংলার বাঙালির গান, পুরনো গান, পঞ্চকবির গান, বৈঠকি আড্ডা বা বাংলা নাটকের গান, সেই নিয়ে কথা বলতে নারাজ। এমনকি আমরা নববর্ষের শুরু কোথা থেকে হচ্ছে সেই নিয়েও কথা বলতে চাইছি না। এই নিয়ে অনেক ধোঁয়াশা, না কেউ জানতে চাইছেন, না কেউ আলোচনা করছেন। তাহলে সত্যি সত্যি বাঙালি নববর্ষকে শুধুমাত্র খাওয়া দাওয়ায় রয়ে গেল, আর কিছু প্রতিবেশী দেশ থেকে অনুকরণ করে কখনো সেটা পহেলা বৈশাখ হয়ে যাবে, কখনো বা পেঁচা বা বাঘের বড় বড় পোস্টার নিয়ে রাস্তায় কিছু মিছিল বা রাস্তায় আঁকিবুকি, এইটুকুর মধ্যে আমরা কি সত্যি সত্যি শিকড়টাকে একেবারেই হারিয়ে ফেললাম, একেবারেই মুছে ফেললাম? আমার সঙ্গে আলোচনায় যারা রয়েছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বাচিক শিল্পী শোভন সুন্দর বসু, রয়েছেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, রয়েছেন দণ্ডীর স্বামী শঙ্করাচার্য পরম্পরার স্বামী রামানন্দ তীর্থ, এবং রয়েছেন লেখক মানস ভট্টাচার্য। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। প্রত্যেকেই নববর্ষের শুভেচ্ছাও, আমি শুভেচ্ছাই বললাম, নববর্ষের প্রীতিও শুভেচ্ছা। শুভ নন্দনটা বাকি থাকুক অন্য জায়গার জন্য। আমি শুরু করবো বিনায়কদাকে দিয়ে। বিনায়কদা, সত্যি সত্যি নববর্ষের মানেটা যেন বিগত কয়েক বছরে বদলে যাচ্ছে, যত দিন যাচ্ছে আরও বেশি বদলে যাচ্ছে। এই নববর্ষ যেরকম আমরা দেখি, বিভিন্ন জায়গাতে মেনু দেখতে পাই, নতুন নতুন অফার দেখতে পাই, আর খাওয়া দাওয়া কিছু দেখতে পাই, শুধুমাত্র সেটুকুর মধ্যে আটকে রয়েছি আমরা। আসলে আমার মনে হয় যে আমাদের চৈত্র সেল যেরকম খুব জনপ্রিয়, আমরা আমাদের ঐতিহ্যকেও চৈত্র সেলে বিক্রি করার একটা প্রক্রিয়ায় নামতে বাধ্য হয়েছে আমাদের একটা বড় অংশ, যে যতটা বিক্রি করে দিতে পারবো ততটা লাভ আসবে ঘটিবাটি বিক্রি করে। তো
আমার একটি গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে একটি চরিত্র আরেকটি চরিত্রকে জিজ্ঞেস করে যে আত্মসম্মান গেলে মানুষের কি থাকে। যে উত্তর দিচ্ছে সে বলে আত্মসম্মান ছাড়া সব কিছু। আমরা কি এটা মেনে নেব? তো বাঙালির নববর্ষ বলতে আমাদের যেটা ছিল পয়লা বৈশাখ, আমি নিজে কবিতা লিখি, উপন্যাস লিখি, যাই লিখি, আমার মনে হয় নববর্ষের প্রথম যে বইটা, যেটা নববর্ষের আগে বাঙালির বাড়িতে আসতো, সেই বইটা হচ্ছে একটি পঞ্জিকা। ঠিক। মদন গুপ্তের পঞ্জিকা, বেণীমাধব শীলের পঞ্জিকা। পঞ্জিকা, তাহলে পঞ্জিকাতে সারা বছর কিভাবে আমরা চলবো, কোন দিনটি একাদশী, কোন দিনটি অমাবস্যা, কোন দিনটি পূর্ণিমা, কোন দিনে বিয়ে, কোন দিনে পৈতে, কোন দিনে অন্নপ্রাশন ইত্যাদি সব থাকতো। অদ্ভুতভাবে পঞ্জিকা বাদ দিয়ে একটি নববর্ষ পালন, পঞ্জিকার কোনো ভূমিকা নেই নববর্ষে। যেন এই নববর্ষটা পালিত হচ্ছে অ্যালাস্কায়, যেন এটা পালিত হচ্ছে কোনো আমেরিকার বা কানাডার শহরে। আমি কিভাবে পালন করব, বাঙালি কিভাবে পালন করবে, কোন সময়টা শুভ সময়। তারপরে আরেকটা জিনিস যেটা প্রত্যেকটা ছোট দোকানে গেলে দেখতাম, মন্দিরে গেলে দেখতাম, যারা ছোট ছোট দোকান ছিল প্রত্যেকে ওই দিনটা লক্ষ্মী গণেশের পুজো করত। ঠিক। আমার কথা হচ্ছে, কি সুন্দর বলেছিলেন একজন পণ্ডিত, যে ভাইফোঁটা হচ্ছে আমাদের ভাই বোনদের একটা উৎসব, পয়লা বৈশাখ হচ্ছে দেবতাদের ভাই বোনদের উৎসব। এই লক্ষ্মী গণেশ পাশাপাশি, প্রত্যেকের হালখাতার প্রথম পাতায় লক্ষ্মী গণেশের একটা ছাপ এবং একটা টাকার ছাপ। যে টাকাটি সে দোকানি, সে হয়তো সামান্য মুদি দোকানি, সামান্য বস্ত্রের বিপণী করে, তার একটা ছাপ থাকতো এই দোকানটার মধ্যে। এই যে আপনি বলছেন লক্ষ্মী গণেশ, এটা বললেই কিন্তু আপনার উপর একটা রাজনৈতিক রং লেগে যেতে পারে। আমি কেন বলছি, কারণ হচ্ছে অদ্ভুত, আমরা একটা সময়ের মধ্যে রয়েছি যখন লক্ষ্মী হচ্ছে বাঙালির, আবার পাশে গণেশ হয়ে গেলে হচ্ছে অবাঙালির। লক্ষ্মীর পাশে সরস্বতী হলে হচ্ছে বাঙালির, লক্ষ্মীর পাশে গণেশ হয়ে গেলে হচ্ছে অবাঙালির। মানে যেরকম ভাবে মা দুর্গা হচ্ছে বাঙালির, শ্রীরামচন্দ্র হচ্ছে অবাঙালির। আবার শুধুমাত্র একা যদি গণেশ আসেন তাহলে অবাঙালির, আবার যদি লক্ষ্মী গণেশ থাকে তাহলে একটা কনফিউশন রয়েছে, বাঙালির হতে পারে, অবাঙালির হতে পারে। এই যে অদ্ভুত তত্ত্বগুলো সামনে আসছে, এটার উত্তরে আমি একটাই কথা বলবো, যে উত্তরগুলো আছেন, সংস্কৃতে একটি কথা আছে মহামূর্খ প্রচোদয়াৎ বলে, যে মূর্খেরও মহামূর্খ। তো এই জন্য আমি উত্তরটা একটা ছোট বাংলা ছড়াতে দিই, যে এটা কার্তিক গণেশ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কার্তিক ঠাকুর একলা বা গণেশ ঠাকুর একলা, একবার আসে মায়ের সঙ্গে, একবার আসে একলা। তাহলে এই ছড়াগুলো বাংলাতেই লেখা, এগুলো হিন্দি বা তামিল বা উর্দুতে লেখা হয়নি। তো এই লক্ষ্মী গণেশের পুজোটা বাঙালির চিরন্তন। এই হালখাতাটা কিন্তু ওই দিন থেকে নতুন ব্যবসা, ওই দিন থেকে। এবার কথা হচ্ছে কি, আমি বলে দিলাম যে পয়লা বৈশাখটা আসলে এটা না, পয়লা বৈশাখ আসলে আমার পিসেমশাইয়ের ভাসুর উপর একটা কিছু হয়েছিল, সেটা আসলে পুরো ব্যাপারটাই হয় কি, আমি একজন মানে আমাদের এক আত্মীয় ছিলেন একজন বিপ্লবী নেতা, তিনি শেওড়াফুলিতে থাকতেন, ওখান থেকে তার বাড়ির সামনে থেকে একটা ভাঙাচোরা রাস্তা তারকেশ্বরে যেত। তো আমরা সেই বাড়িতে যেতাম, এবার জিজ্ঞেস করতাম যে অনেক লোক দেখতাম খুব নিম্নবর্গের লোক, তারা জিজ্ঞেস করতেন এই রাস্তাটা একটু সারিয়ে দেবেন, সেই সময় পুরনো আমলে। তো রাস্তাটা সারানো হতো না। তো আমি জিজ্ঞেস করেছিলাম একবার, রাস্তাটা সারানো হয় না কেন? বললো রাস্তাটা সারালেই যারা লোকের বাড়িতে কাজ করে খেটে খায় তারা সব শিবের পুজো দিতে প্রত্যেক সোমবার করে ছুটবে, অতএব তারা যদি কামাই করে তাই রাস্তাটা সারানো হয় না। তেমনি পয়লা বৈশাখেরও যে আসল উদ্দেশ্য, সেটা কিন্তু সারা বছরটা যাতে ভালো কাটে, এবং সারা বছরটা অধিকাংশ মানুষ, কেউ ব্যতিক্রমী হতে পারেন, তারা তাদের মতো করে একটা লক্ষ্মী গণেশের পুজোর মধ্যে দিয়ে, একটা পূজার্চনার মধ্যে দিয়ে একটা নতুন দিনটা শুরু করেন, ধুতি পরার মধ্যে দিয়ে। বাঙালির চিরন্তন পোশাক, যারা আজকে ভীষণভাবে অবাঙালি আগ্রাসন নিয়ে ভীষণভাবে চিন্তাশীল, আমি ছোট্ট দুটো কথা বলে শেষ করব, তারা একটা কথা খুব কৌশলে এড়িয়ে যান, যে 70-80 সালের সময় থেকে কিন্তু মান্না, হেমন্ত, সলিল কণ্ঠী, যেটা ঋদ্ধি আরও ভালো বলতে পারবে, এদের সময়টা দেওয়া হতো ফাংশনে 10টা 11টা, 12টার পর থেকে আশা, লতা, রফি, কিশোর। অতএব হিন্দি গানের এই চর্চা উৎসব উপলক্ষে এটা 70-80 দশক থেকে ছিল, এটা আজকে হয়নি। আর দ্বিতীয় কথাটা, যারা অবাঙালি আগ্রাসন নিয়ে এত চিন্তিত, তারা কি সুকৌশলে বাঙালি যাপন থেকে, আমি আজকে থেকে 25 বছর আগের কথা বলছি, হিন্দু মুসলমান নির্বিশেষে ধুতি পরতেন। আজকে দেখবেন ধুতিটাকে পুরো বাতিলের দলে ঠেলে দেওয়া হয়েছে। এই চোস্ত পাজামা কুর্তা, এটা তো বাঙালির পোশাক ছিল না, এটা তো অবাঙালি পোশাক। প্রথমে ধুতি পরাটা দিয়ে শুরু করুন। একদম। কালীঘাটের একটা, যদি কালীঘাট যদি এইতে হয় যে
কালী বাঙালির এবং রাম অবাঙালির, তাহলে রামের সঙ্গে কিন্তু কপালে সিঁদুরের ফোঁটা দেওয়ার কিছু ব্যাপার নেই, কালীর সঙ্গে আছে। ঠিক, তাহলে কালী মায়ের সিঁদুরের ফোঁটা দিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে যাব, কিছু বলবেন না তো? সে তো আসেই। হ্যাঁ, তখন কথা বলতে শুরু করলে বললেন না পহেলা বৈশাখ, পহেলা, এই যে এখন এটা ট্রেন্ড চলে এসেছে, পহেলা। ট্রেন চলে এসছে, পহেলা, দুসরা। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে এবং কোনো একটা অন্য একটা ভাষার আগ্রাসনে পহেলা চলে এসছে। পহেলা বৈশাখ বলাটা শুরু হয়েছে। আরেকটা যেটা বিনায়ক বলছিল যে পঞ্জিকার সঙ্গে কিন্তু সবসময় একটা বাংলা ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। ঠিক, একদম একদম। এই যে বাংলা ক্যালেন্ডার কারুর বাড়িতে দেখা যায় না। না, হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের মা ঠাকুমাদের দেখুন দাগ দিয়ে রাখতো একাদশীর জন্য, অমাবস্যার জন্য। আপনাকে বুঝতে হবে বাংলা ক্যালেন্ডারটাকে কেন উঠে গেছে এখন। ঠিক, বাংলা ক্যালেন্ডারটাকে কেন তুলে দেওয়া হচ্ছে, কারণ আপনার পরম্পরা, আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য এটাকে ভুলিয়ে দেওয়া হবে। দুর্গাপুজোর মন্ত্র বলা হয় না, দুর্গাপুজোর মন্ত্র একটু বদলে দেবে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে বলতে পারে যে একটু বদলে দেবো মন্ত্রটা, ভালো লাগছে না, সম্ভব নয়। মানস ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। মানসদা, আমরা বলছিলাম যে পয়লা বৈশাখটা শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যে কিছু প্রতিবেশী দেশ থেকে অনুকরণ করে আমাদের নিজস্ব রুট, আমাদের শিকড়, সেটা কি করে আমরা হারিয়ে ফেললাম? মানুষদের শুনছিলেন আলোচনা, আমি মানুষদের মুখ দেখে বুঝতে পারছি, হাসছেন, যে আসল একাধিক রিচুয়াল, একাধিক নিয়ম রীতি, সেগুলো সমস্ত গায়েব হয়ে গেল, সবকিছু ভ্যানিশ হয়ে গেল একটা ম্যাজিকের মতো। কেন সেগুলোকে ফিরে পাওয়া যাচ্ছে না? এমনকি বাংলা ক্যালেন্ডার পর্যন্ত ক্রমশ ক্ষয়িষ্ণুর দিকে, মানে হারিয়ে যাচ্ছে, ক্রমশ হারিয়ে যাচ্ছে। কি বলবেন মানুষদা? আমি বিনায়কদার এত ভালো বলছিলেন, আর তখন মনে পড়ছিল আমার বাড়িতে কিন্তু 150 বছরের পঞ্জিকা পাওয়া যাবে। তার কারণ আমাদের বাড়ির পূর্বপুরুষরা সবাই টোলের পণ্ডিত ছিলেন আর কি, মানে প্রচুর টোল। তো সেই সূত্রে যেরকম প্রচুর তালপাতার পুঁথি আমাদের বাড়িতে ছিল, যেগুলো আমরা ন্যাশনাল লাইব্রেরিকে দান করেছি, সেরকম 100 বছরের অন্তত পঞ্জিকা সাজিয়ে রাখা থাকতো। তো হঠাৎ করে কেউ এসে যদি বলতো আর কি যে আমার অমুক সালের অমুক তারিখে জন্মদিন, তো আমাদের দাদুরা সেই পঞ্জিকাটা পেরে দিত আর কি, যে অমুক পঞ্জিকাটা বের করো। এবং আমরা ছোটবেলায় যখন বিজ্ঞান নিয়ে এত চর্চা শুরু হয়নি, ধরো আরো 50 বছর আগে, তখন কিন্তু এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কখন হবে সেটাও কিন্তু এই পঞ্জিকা দেখেই বেরোতো, এবং সেটা ভীষণ নিখুঁতভাবে বেরোতো। আর এই বাংলা ক্যালেন্ডার যেটা, সেটাও কিন্তু বাংলা পঞ্জিকা ক্যালেন্ডার বলা হতো। এখন এই গন্ডগোলটা শুরুর আগে, যদিও শোভনদা আছে আর কি, শোভনদার সামনে কবিতা বলা মুশকিল, মানে যে সময়ে আমরা এসে দাঁড়িয়েছি, সম্ভবত সেই সময়ের কথা চিন্তা করেই রবীন্দ্রনাথ নববর্ষ নিয়ে একটি কবিতা লিখেছিলেন। মানে এখন আমরা যে সময়ে আছি পশ্চিমবঙ্গে, আমার বারবার যেন রবীন্দ্রনাথের ওই করিকোমল কাব্যগ্রন্থের নববর্ষের একটা কবিতা আছে, আমি একটুখানি 4 লাইন পড়ছি। নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়, প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ যখনই তাহারে করি ভয়, যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা। আমাদের যেটা নিয়ে নববর্ষের এখন বিতর্ক বা আগ্রাসন, সেটা হচ্ছে যে একটা হচ্ছে কখন শুরু হয়েছে। এই যে কখন শুরু হয়েছে, শশাঙ্ক না আকবর শুরু করেছে, এই শুরুটা করেছিল কিন্তু বাংলাদেশে 1966-তে শহীদুল্লাহ বলে একজনের নেতৃত্বে পঞ্জিকা কমিটি গঠন করা হয়। তখন ওই পাকিস্তান, বাংলাদেশ এবং বাংলা ভাষা আন্দোলনের একটা পটভূমি তৈরি হচ্ছে। তখন এই ইসলামীকরণ করতে হবে, এই ভাবনাকে কাজে রেখে শহীদুল্লাহ বলে একজনের নেতৃত্বে তিনি নতুন একটা পঞ্জিকা তৈরি করার দায়িত্ব দেওয়া হয় তার উপরে। তার আগে পর্যন্ত, অর্থাৎ 1966-র আগে পর্যন্ত কিন্তু এই নববর্ষ নিয়ে এই গন্ডগোল বা শশাঙ্ক যে এটা প্রবর্তন করেছেন 594 খ্রিস্টাব্দে, 2025 থেকে 593 বাদ দিলেই এখন কিন্তু আমরা বাংলা সালটা পেয়ে যাবো, এসব নিয়ে কোনো গন্ডগোল ছিল না। বাকিরা যে কোনো সময়তে মানে কুইজ কন্টেস্টের মতো প্রশ্ন করলে মানুষ গুগলে খেয়ে যাবে যে এখন বাংলার কত বলুন তো নববর্ষ উইশ করা হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে, শুভ নন্দন জানানো হচ্ছে, কিন্তু তার কোনো বহিঃপ্রকাশ প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি আপনি যেটা বললেন যে প্রশ্ন করলেই লোকে জিজ্ঞাসা করাচ্ছে এটা তো বোধহয় সিরাজউদ্দৌলা নাকি আকবর কার একটা আমলে চালু হয়েছিল, ঠিক জানা তো হয়নি। কিন্তু ইতিহাসটাও, এই চ্যাপ্টারগুলো নেই আমাদের পাঠ্যপুস্তকে। আমি যেরকম কিছুক্ষণ আগেই বলি, প্রায় সময়ই বলি, পাঠ্যপুস্তক একটা খুব বড় ভূমিকা পালন করে এসেছে দীর্ঘ বছর ধরে আমাদের সঙ্গে। নববর্ষের ইতিহাসটাও গুলিয়ে একটা খিচুড়ি করে দেওয়া হয়েছে।
আস্তে আস্তে পঞ্জিকাও হারাচ্ছে, বাংলা ক্যালেন্ডার হারিয়েই গেছে প্রায়, কেউ বাড়িতে রাখবেন না, তাতে নাকি স্ট্যাটাস কমে যায়, বাড়িতে নাকি বাংলা ক্যালেন্ডার ঝুললে নাকি স্ট্যাটাস পড়ে যায়, অতএব এগুলোর কিছু দরকার নেই মানুষটা। অটালোক কোন সাল, এটা বাংলার কোন সাল? ওটা বললাম, যে কোনো মুহূর্তে জিজ্ঞাসা করলে লোকে বলতে পারবে না। 1432 এটা কঠালোক বলতে পারবে। আমি যেটা থেকে আসবে, এখানে দণ্ডিস্বামী শঙ্করাচার্য রয়েছেন, আমি দণ্ডিস্বামী শঙ্করাচার্য পরম্পরা রয়েছেন রামানন্দ তীর্থ। আমি আপনার থেকে জানতে চাইবো মহারাজ, মানে কিছু কিছু রিচুয়াল, কিছু কিছু রীতি, কিছু পুজো এগুলো আমাদের মধ্যে ছিল, সেগুলো পর্যন্ত হারিয়ে গেছে। প্রথম কথা হচ্ছে আমাদের এই যে পয়লা বৈশাখ বা নববর্ষের যে দিনটা, এটা যে পূর্ণাঙ্গ হিন্দুয়ানি মেনেই করা, তার প্রথম উদাহরণ হচ্ছে তামিলনাড়ুতে পুথান্ডু বলা হয়, কারণ তামিল নিউ ইয়ারটাও একই দিনে। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, মূলত সেদিনকে আপনি দেখবেন যে সংক্রান্তির হয়ে যাচ্ছে, আগের দিন চৈত্র সংক্রান্তি হয়ে যাচ্ছে। চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন জায়গায় চড়ক হতো, গাজন হতো, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যারা বৈশ্য কমিউনিটি ছিল, রাহা, সাহা বা ধরুন কুন্ডু, এই পদবীর লোকেরা, এদের বাড়িতে বাড়িতে কিন্তু মহা সমারোহে সেদিনকে ধুমধাম করে তাদের যে মানে বাড়ির মহিলারাও সেই সময় তাদের যে বাণিজ্যিক সংস্থাগুলো সেখানে যেত, একটা ক্রেতার সাথে বিক্রেতার একটা ডাইরেক্ট রিলেশন, সেটা একটা ধর্মীয় আঙ্গিকের মধ্যে পুজো পাঠ করে প্রসাদ বিতরণ করা। এবং হাল খাতা, হাল মানে কি? হাল মানে নতুন নতুন খাতা শুরু হচ্ছে, হ্যাঁ, এই দিন থেকে। এই যে পুরো কনসেপ্টটা, এই কনসেপ্টটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ক্যালেন্ডার নিয়ে যখন কথা হচ্ছিল, দেখুন আমাদের বাঙালি মায়েদেরও একটি ভূমিকা রয়েছে। ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা কেমন কমে গেছে জানেন? কারণ বাঙালি মায়েরা আর বাঙালি ঠাকুমারা ষষ্ঠী আর একাদশী করা আজকে ভুলে গেছে। তারা ষষ্ঠী পালন করে না ছেলেদের কল্যাণের জন্যে, যারা বৃদ্ধরা তারা একাদশী পালন করে না, নিশ্চয়ই তারা কি করবেন না করবেন তাদের ব্যাপার, কিন্তু সত্যি বলুন তো একাদশী কটা ঘরে পালন করা হয়? প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা থাকছে না বলে এই টুলসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই যে জ্যোতির্বিজ্ঞান, এই ক্যালেন্ডারটা শুধুমাত্র একটি দিন দেখা ষষ্ঠী একাদশীর জন্য নয়, এটা আমাদের যে রিচ জ্যোতির্বিজ্ঞান ছিল, যে এত বছর আগে নাসা যা আজকে বলছে, আজকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের নির্ভুল গণনা কত সালে কি হবে না হবে বলে দিতে পারত, এরই একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। আমি এই জায়গা থেকে একদম ঋদ্ধিদির কাছে আসি। ঋদ্ধিদি, আমরা বলছিলাম যে পুরনো জিনিস ভুলতে ভুলতে, অনুকরণ করতে 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 এবং ভুলিয়ে দেওয়া হচ্ছেও সজ্ঞানে, অনেক ক্ষেত্রে তার নতুন নতুন তথ্য দাঁড় করানো হচ্ছে, এবং তাতে যেটা হচ্ছে আমাদের আসল ধারাটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ, সেটা তো যেহেতু আমি দেশে বিদেশে কাজ করি এবং আমি যে বিষয়টা নিয়ে কাজ করি, পঞ্চকবির গান, পুরাতনী বাংলা গান এবং বাংলার নাটকের গান, এবং সেটা শুধু তত্ত্বগতভাবে না, পারফরমেন্সগতভাবে, সেটা আমার মনে হয় যে আমার সমসাময়িক কোনো শিল্পী করেন না এবং জুনিয়র কোনো শিল্পীও করেন না। যেমন ধরো এই যে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে গিয়ে দেখা যায় যে নাটকের গান প্রসঙ্গেই বলি, যেহেতু এটা বাঙালির সব থেকে মানে শ্রী চৈতন্যদেবের সমান মানে সময় থেকে এই গান এসেছে। ধরো একজন গাইছেন, ছেড়ে কলকাতা বন হব পগার পার, হ্যাঁ আমি গাইছি, আমি তার গানটা শুনছি, তিনি গাইছেন ছেড়ে কলকাতা, মানে পুরো রাবীন্দ্রিক ভাবে সেই গানটাকে প্রেজেন্ট করছে। গানটা গাইছে কে? ময়না, যে বৈঠকখানা বাজারে আলু বিক্রি করে, যে স করে কথা বলে, ছেড়ে কলকাতা বন হব পগার পার, আর পুঁজি পাটা চুলে গেল, পেট চালানো হলো ভার, ছেড়ে, মানে ওই যে রাফনেসটা, তাতে শিখতে হয়। ধরো গুরুর কাছে বসে গানটা শিক্ষা করতে হয়। আমরা যেমন এখানে আমরা যারা শিখেছি গান, কবিতা, নাচ, মারও খেয়েছি, বকাও খেয়েছি, কিন্তু সেই রাস্টিক এই স্পিরিটটা জানে না, কারণ গানের ব্যাকগ্রাউন্ড জানে না, গানের ব্যাকগ্রাউন্ড নিয়ে তাদের কোনো চিন্তা নেই। সেই সময়কার পুরনো কলকাতা জানে না। অতুল প্রসাদ সেনের গান সবই ঠুংরি ভাঙা গান, সেটাও রাবেন্দ্রিকভাবে গাইছে, লয় ঝুলিয়ে ঝুলিয়ে, কত ঝোলাবি ভাই, ভদ্রলোকের এক কথার মতো একই লয়। হ্যাঁ, প্রত্যেকটা গানের কিন্তু ওই যে তুমি দেখবে তারা বেশি কাজ পাচ্ছে, তারা কবিতার ক্ষেত্রেও কি একই মনে হয়? শোনো, প্রথম কথা হচ্ছে যে এখনকার যেসব ছোট ছেলেমেয়েরা, তারা তো বাড়িতেও তো বাংলা বলে না, বলতে চায় না, বাবা মারাও করে না, তারা কবিতা শিখতে আসছে। আমার কাছে আসলে আমি অন্যভাবে ট্রিট করি, বিভিন্ন জায়গায় কবিতা শিখছে, কবিতা শেখাটা খুব সহজ। তারা সব শিখছে, তোমার আবল তাবলের কবিতা শিখছে, মায়েরা
তাদের রোমানে লিখে দিচ্ছে, বাংলা পড়তে পারে না। কি অবস্থা? আবোল তাবোল পড়েনি বাংলায়, ইংরেজি তো পড়েনি, আবোল তাবোলের কবিতা দেওয়া মানে তারা হচ্ছে, বাংলা অক্ষরটাও চেনে না। সেগুলোকে রোমানে লিখে দিচ্ছে, ইংরেজি মানে এতে লিখে দিচ্ছে, কি সেটাকে অবস্থা? মুখস্থ করছে। তোমার কাছে তো এরকম student- তার মধ্যে তো কোনো এসেন্সই পাচ্ছে না, কোনো মজাই পাবে না। আমি বলি যে আগে আবোল তাবোলটা বাংলাতে পড়তে বলুন, পড়িয়ে তারপরে নিয়ে আসুন আমার কাছে। তা নাহলে আর কিছুদিন পরে 2-3 বছর পরে একটু যখন সেন্স হবে তখন আর ভালো লাগবে না। না, ভালো লাগবে না, মানে এটা এই চর্চা কমে যাবে। এই যে 3 বছর ধরে চর্চা করানো হলো, এটা পুরো ভুলে নষ্ট যাবে। হয়ে যাবে। এক দুটো লাইন শুনবো শোভন দা, হ্যাঁ, এই একদম ধরো আমরা আমি- শেষ মুহূর্তে চলে এসেছি। আচ্ছা, আমি যদি এইটা হ্যাঁ। বলি যে বাঙালি কোথা থেকে এসছে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, বাহ। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, আমি তো এসেছি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, আমি তো এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। এই অসাধারণ, জিনিসটা তো ভুলে অসাধারণ। যাচ্ছে মানুষ। একদম এখান থেকেই সময় শেষ, আমি এখানেই আলোচনা শেষ করলাম। আমার মনে হয় আজকে যারা এপিসোডটা দেখলেন তারাও একবার কিছুক্ষণ সময় অন্তত নিজের কাছে নিজে প্রশ্ন করবেন, ভাববেন যে আসলে আমরা কিন্তু আমাদের হারিয়ে ফেলছি, আমরা কিন্তু আমাদের শিকড় হারিয়ে ফেলছি, আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষকে হারিয়ে ফেলছি। যে নতুন জায়গায় আমরা যাচ্ছি, প্রত্যেক মুহূর্তে অনুকরণ করে যাচ্ছি, এখান থেকে আমাদের কিচ্ছু পাওয়ার নেই। সময় শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।